খোকা, তুই আজও নেশা করেছিস? তুই তো আগে এরকম ছিলিস না। এ কি হলো তোর? বাবা, তোমাকে কতবার বলেছি বেশি জ্ঞান দিও না। তোমার বয়স হয়েছে তো নাকি? ভালো মন্দ খাওয়া দাওয়া করো, ইচ্ছে হলে এখানে ওখানে ঘুরতে যাও। আমার ব্যাপারে এত নাক গলাচ্ছ কেন? বড় অফিসে কাজ করলে একটু কলিগদের সঙ্গে স্ট্যাটাস বজায় রাখতে গেলে মাঝে মধ্যে একটু টুকটাক পার্টিতে যেতে হয়। একটু একটু নেশা না করলে এই ভদ্র সমাজে স্থান হয় না। কে জানে বাবা, নেশা না করেও সমাজে মানুষের সঙ্গে মেলামেশা করা যায়। কই, আমি তো কোনোদিন নেশা করিনি। তুমি তুমি কি করেছো আর কি করনি তা কি করে জানবো বাবা? তুমি তো ছিলে ভ্যান চালক। তোমার আর আমার লাইফস্টাইল এক হলো? বেশি জ্ঞান দিও না, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যাও। ছেলের কথা শুনে বিস্মিত হয়ে শ্যামরায় মেঝেতে বসে পড়েন। ছেলে নেশার ঘোরে টলতে টলতে যতক্ষণ না তার ঘরে যায় ততক্ষণ তিনি অসহায়ভাবে ছেলের দিকে তাকিয়ে থাকেন। ততক্ষণে চোখ জলে ভিজে গেছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে নিলেন। কোনো ক্রমে নিজের ঘরে গিয়ে চেয়ারে বসে পড়েন। ঘরের দেওয়ালে মৃত স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বলতে থাকেন, তুমি তো চলে গিয়ে শান্তি পেয়েছ, আমি কি করব? তোমার ছেলে কিরকম হয়ে গেল। আমরা তোকে এরকম ভাবে মানুষ করিনি। প্রত্যুত্তরে দেয়ালে টাঙানো নির্বাক ছবিটাও যেন কিছু বলতে চায়। সে অনেক জমানো কথা, প্রচুর স্মৃতি। শ্যামরাই তখন যুবক, স্ত্রী পরমা, ছেলে অবিনাশকে নিয়ে ছোট্ট টালির ঘরে বসবাস। খুব সুখের সংসার। সারাদিন ভ্যান চালিয়ে যখন বাড়ি ফিরতেন তখন ছোট্ট অবিনাশ তক্তায় বসে বই খাতা নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করত। স্ত্রী পরমা উনুনে রান্না করত। ছোটবেলা থেকেই বড় মেধাবী ছিল অবিনাশ। স্কুলের স্যাররা খুব ভালোবাসতেন। সংসারে হাজার অভাবের মাঝে সেই ছিল আশার প্রদীপ। দেখতে দেখতে মাধ্যমিক পাশ করলো স্টার মার্কস নিয়ে। সামান্য ভ্যান চালিয়ে কিভাবে ছেলেকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন শ্যামবাবু। স্কুলের স্যাররা এগিয়ে এলেন এই মেধাবী ছাত্রটিকে সহযোগিতা করবার জন্য। স্যারদের সহযোগিতায়, বাবা মায়ের আশীর্বাদে উচ্চ মাধ্যমিক, ক্রমে কেমিস্ট্রি অনার্স নিয়ে কলেজ পাশ করে। তারপর চাকরির পরীক্ষা দিয়ে 1 বছরের মধ্যে বড় চাকরি। সকলের স্বপ্ন পূরণ হলো। এরকম দরিদ্র পরিবার থেকে উঠে আসা জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া ছেলেকে নিয়ে গর্ব হতে লাগলো এলাকার মানুষের। এই সুখের মধ্যেই ছন্দপতন ঘটল। অবিনাশের মায়ের অকাল মৃত্যু যেন সবকিছু এলোমেলো করে দেয়। সাময়িকভাবে শ্যামবাবু ভেঙে পড়েন। কিছুদিন পর আত্মীয়দের সুপরামর্শে ছেলেকে সংসারী করতে ছেলের বিয়ে দিয়ে দেন। এদিকে বড় চাকরি হওয়ার সুবাদে পরিবারের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়। ক্রমে টালির বাড়ি ভেঙে বিলাসবহুল দোতলার বাড়ি তৈরি হয়। যানবাহন হিসাবে দামি বাইকের আগমন ঘটে। শ্যামরায় না চাইলেও ছেলের আপত্তিতে ভ্যান চালানোটা বন্ধ করে দেন। সারা জীবন পরিশ্রম করে এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। কিন্তু তার চিরসাথী ভ্যানটিকে তিনি পরিত্যাগ করেননি। কর্মজীবনের স্মৃতি হিসাবে নিচের তলায় বড় স্টোর রুমে ঠাঁই হয় ভ্যানটির। স্ত্রীকে হারিয়েও ছেলে, বৌমা, ছোট্ট নাতনিকে নিয়ে বেশ সুখেই চলছিল দিনকাল। কিন্তু ইদানিং কয়েক মাস হলো অবিনাশের স্বভাব চরিত্র পাল্টাতে শুরু করেছে। শুধু নেশা করে বাড়ি ফেরা নয়, কথাবার্তা, চলনে বলনে সর্বদা অহংকার প্রতীয়মান। অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখাও উপায় বন্ধ করে দিয়েছে। খুব অবস্থাপন্ন পাড়া প্রতিবেশী ছাড়া কারোর সঙ্গে সেভাবে সম্পর্ক রাখে না অবিনাশ। সবসময় একটা টাকা পয়সার অহংকার।
বড্ড হিসাব করে মানুষের সাথে মেলামেশা করে। বাবা হিসেবে ছেলের এই চারিত্রিক অধঃপতন মেনে নিতে পারেন না। ছেলেকে বার কয়েক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এখন তো মুখের উপর অপমানও করছে। খুব দরকার ছাড়া বাবার সঙ্গে কথা বলে না অবিনাশ। ভেতরে ভেতরে কষ্ট যন্ত্রণায় দগ্ধ হতে থাকেন, কিন্তু তার দুঃখের কথা কারোর সঙ্গে ভাগ করতে পারেন না। এই সংসারে একমাত্র ছোট্ট নাতি তাকে ভালোবাসে। স্মৃতিচারণা করতে করতে ঘুমিয়ে পড়েন শ্যামরায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে যখন দেখা হয়, গত রাতের ব্যবহারে কিছুটা অনুতপ্ত অবিনাশ বলে, বাবা, কাল রাতে তোমাকে এভাবে বলতে চাইনি। এই সমাজে বেঁচে থাকতে গেলে এগুলো করতেই হবে। তোমাকে আগেও বুঝিয়েছি, তাও তুমি বারবার জ্ঞান দিয়ে যাও। একই কথা বারবার বললে বিরক্ত তো লাগবেই, বলো। সবই বুঝি বাবা, আমি তো পুরানো দিনের মানুষ। সত্যি সত্যি ভ্যান চালিয়েই তোকে মানুষ করেছি। বড্ড ভয় লাগে যাতে তোর কোনো বিপদ না হয়। তুই একটু সাবধানে থাকিস বাবা। তুই যদি ভালো থাকিস তাতেই তো আমার শান্তি। ছেলে আর কিছু না বলে অফিস চলে যায়। এরপর তিনি ছেলের ব্যাপারে বৌমাকে কিছু বলতে চান। বৌমা বিরক্ত হয়ে বলে, উফ বাবা, আপনার কথা শোনার এত সময় আমার নেই। আপনার ছেলের ব্যাপারে এত নাক গলাবার দরকারই বা কি? আপনি আপনার মতো থাকুন না। আপনার বয়স হচ্ছে, আপনার কোনো অভাব তো আমরা রাখিনি। তিনি বোঝেন সংসারে তিনি একটি অবাঞ্ছিত বোঝা ছাড়া আর কিছু নন। একমাত্র সাধের নাতিটা দাদু দাদু করে কাছে আসে। সংসারে এটাই একমাত্র ভালো লাগার জায়গা। এভাবে ভালো মন্দে কয়েকদিন কেটে যায়। ছেলের ব্যাপারে নাক গলানো পুরো বন্ধ করে দেন শ্যামরায়। বাড়িতে রেডিও শোনা, সন্ধ্যের দিকে পাড়ায় বয়স্ক লোকেদের সঙ্গে আড্ডা মারা, বাড়ির দোকান বাজারের সমস্ত কাজ করা, মাঝে মধ্যে স্টোর রুমে গিয়ে পুরানো সাথী ভ্যানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এভাবেই দিন যাপন চলছিল। তারপর হঠাৎ এক বিশেষ দিন এলো। সেদিন ছিল রবিবার, অবিনাশের ছুটি। ছুটির দিন হলেও অন্যান্য দিনের মতো বাজারে দোকানের সব কাজ শ্যামরায়কেই করতে হতো। দুব্যাগ ভর্তি বাজার করে এনে বাজারটা রেখে ছাদে পায়চারি করছিলেন তিনি। বাবা, একটু শুনবেন? বৌমার ডাক পেয়ে নিচে নেমে গেলেন। বলছি, আজ বাজারে আপনাকে 350 টাকা দিলাম, আপনি মাত্র 10 টাকা ফেরত দিলেন, আর কিছু টাকা বাঁচেনি। তুমি তো জানো বৌমা, সবজির দাম এখন আকাশ ছোঁয়া, মাংসের দাম অনেকটা বেড়েছে। আমি অনেক ঘুরে দরদাম করে বাজার করেছি, না হলে এই 10 টাকাও বাঁচতো না। আপনি কি সত্যি বলছেন? মানে মানে আপনিই জানেন, যতই জিনিসের দাম বাড়ুক না কেন, বাজারের জন্য আমি অনেক বেশি করে টাকা দিই। শুধু আজ কেন, কোনোদিনই টাকা দেখি বাঁচে না। আমি তো বলেছি আপনার কিছু দরকার হলে চাইবেন, বাজারের টাকা থেকে এরকম করছেন। তুমি কি বলছো বৌমা? আমি টাকা সরিয়েছি? এত অবিশ্বাস আমার উপর? তাহলে আমাকে বাজার করতে দাও কেন? নিজেরাই করতে পারো। হ্যাঁ, সেটাই তো ভাবছি, আর আপনাকে বাজার করতে হবে না। ষাটোর্ধ্ব শ্যামবাবুর কপাল কুঁচকে যায়, ঠোঁট কাঁপতে থাকে। ক্ষীণ কণ্ঠে কিছু বলতে চাইলেও বাকরুদ্ধ হয়ে যান। সারা শরীর ঘামে ভিজে গেছে। ততক্ষণে সেখানে ছেলেও উপস্থিত হয়েছে। সেও বলে, শুধু বাজার নয়, আমার ঘরে ছোট বাক্সতে কিছু টাকা রাখি, মাঝে মধ্যে দেখি টাকা কম পড়ছে। আজকে হিসাব করে দেখেছি 200 টাকা মতো কম পড়ছে। পুনরায় চোখে জল এসে যায় শ্যামবাবুর। অসহায়ভাবে দেওয়ালে মাথা ঠুকতে থাকেন। এসব দেখে ছেলে বলে, এসব ন্যাকামি করে মন ভোলানো যাবে না, আমাকে আবার বড় বড় জ্ঞান দেয়। ছেলে বৌমা দুজনেই তাদের ঘরে ঢুকে যায়। অসহায় মানুষটা তখন বারান্দার মেঝেতে বসে কাতরাচ্ছে। এরকম দিন যে তার জীবনে আসবে তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। দাদুকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে তার নাতি এসে বলে, দাদু, তোমার কি হয়েছে? আমার সাথে খেলবে না?
আমি খুব খারাপ দাদু ভাই, আমার সঙ্গে থেকো না। বল্টু, চলে আয়। চিৎকার করে ছেলেকে টানতে টানতে মা ঘরে নিয়ে যায়। শ্যামরায় কিছুক্ষণ পর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকেন। ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, না চাইতেও তুমি আমাকে সব দিয়েছ, এবার মৃত্যু দাও। যদি তা দিতে না পারো তাহলে জানবো তুমিও আমার মতো অসহায় দুর্বল। দেখতে দেখতে সময় এগিয়ে দুপুর হয়ে যায়। আজ কেউ তাকে খেতে ডাকেনি। খাবার টেবিলে বড় মাংসের পিস মুখে নিয়ে অবিনাশের স্ত্রী অবিনাশকে বলে, এই শোনো, এত তেল দেওয়ার দরকার নেই, বুড়োর খিদে পেলে ঠিক আসবে। খাওয়ার পর দুপুরে যখন সবাই ঘুমোতে ব্যস্ত, তখন চুপি চুপি শ্যামরায় ঘর থেকে বেরোলেন। স্টোররুমের দিকে গেলেন। ধুলোবালি ময়লায় ঢেকে যাওয়া ভ্যানটাকে অনেকক্ষণ দেখলেন। বন্ধু, তুই আমার একমাত্র সম্বল। আমরা দুজনেই অচল হয়ে এই ঘরে পড়ে আছি। এখান থেকে আমরা পালিয়ে যাই। খেটে রোজগার করে যা হবে তাতেই আমার চলে যাবে। তোকে সঙ্গে নিয়ে জীবনে অনেক লড়াই করেছি। ছেলেকে মস্ত বড় অফিসার করেছি। নিজের পেট ঠিক চালিয়ে নিতে পারবো। চুপিসারে ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাবেন নিজেও জানেন না। ভ্যান নিয়ে এগোতে থাকেন। টানা অনেকক্ষণ ভ্যান চালিয়ে লোকালয় থেকে অনেকটা দূরে চলে যান। কিছুটা ক্লান্ত হয়ে এক ফাঁকা জায়গায় ভ্যান থামিয়ে তার উপর অসহায়ভাবে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন। ঈশ্বরের কাছে কি তার প্রার্থনা পৌঁছেছে? কে জানে। এদিকে দুপুর পেরিয়ে বিকেল হলে ছেলে বৌমার টনক নড়ে। দুপুর থেকে কোনো আওয়াজ না পেয়ে চুপিসারে বাবার ঘরের দিকে উকি মারে। দেখতে পাওয়া যায় না। পুরো বাড়িতে কোথাও নেই। রাগ করে নিশ্চয় পাড়ায় কোথাও বেরিয়েছে। সন্ধ্যার সময় ঠিক বাড়ি চলে আসবে, এরকম ধারণা করে নেয় ওরা। কিন্তু যখন রাত 9টা বাজে একটু চিন্তা হয়। অবিনাশ পাড়ায় বেরিয়ে অনেকের কাছে খবর নেন, কিন্তু কেউ তার বাবাকে দুপুরের পর দেখেনি। কাছাকাছির মধ্যে থাকা কয়েকজন আত্মীয়কে ফোন করেন, যদিও এইসব আত্মীয়দের সঙ্গে অবিনাশ সেরকম সম্পর্ক রাখেন না, তাও বাধ্য হয়ে যোগাযোগ করতে হলো। সকলে অবাক হয় তার নিখোঁজের ঘটনায়। এই অন্তর্ধানের ঘটনা ফেসবুকে পোস্ট হয়, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হয়। সকলে আশা করেন সোশ্যাল মিডিয়া মারফত ঠিক খবর পাওয়া যাবে। স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নেন কাল সকালের মধ্যে খবর না পেলে থানায় ডায়েরি করা হবে। এদিকে ভ্যানের উপর শুয়ে অসহায়ভাবে ছটফট করতে থাকেন শ্যামবাবু। সারাদিন না খেয়ে আছেন। ক্ষুধার কষ্ট তাকে স্পর্শ করেনি, কিন্তু যে যন্ত্রণা আজ তিনি পেয়েছেন তার প্রলেপ লাগাবার ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয়নি। এই নোংরা দুনিয়ায় তার প্রয়োজন ফুরিয়েছে। ঈশ্বর সত্যি মঙ্গলময়। এই ভালো সৎ মানুষটিকে নিজের কাছেই টেনে নিলেন। মহাকাঙ্ক্ষিত মৃত্যু এলো। একটা অচেনা মানুষকে অনেকক্ষণ নড়াচড়াহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সামান্য দূরের চায়ের দোকানে কয়েকটি লোক এলো। ডেকে সাড়া না পেয়ে গায়ে হাত দিয়ে দেখে শরীর হিমশীতল বরফ। একটু পর থানায় ফোন হবে। অবিনাশবাবু হয়তো খবর পেয়ে যাবেন। এরপর অনেক নাটক, মিথ্যে অভিনয় হবে। একটা সাময়িক ঝঞ্ঝাট হয়তো পোহাতে হবে। অবিনাশবাবু তার মেধাবী মস্তিষ্কে সমস্ত সমস্যার সমাধান করে নেবেন। অবিনাশবাবুকে জ্ঞান দেওয়ার মতো আর কেউ থাকলো না। কিন্তু শ্যামরায় তার কাঙ্ক্ষিত ঠিকানা পেয়ে গেছেন। সেই ঠিকানায় কেউ তাকে চোর বলবে না, অপমানও করবে না। সেখানে শুধুই শান্তি আর শান্তি। শেষ হলো গল্প বাবা যখন চোর। কলমে তন্ময় পাল।